নমস্কার, এসপি স্টোরিজের এই বিশেষ ডিজিটাল বুলেটিনে আপনাদের স্বাগত। দিল্লিতে স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস যখন একেবারে রণংদেহী, তখন তৃণমূল হঠাৎ করে এত শান্ত কেন? এর পেছনে কি কোনো সেটিং কাজ করছে? এই নিয়েই আজ আমরা গভীরে যাব। সাথে থাকুন। ঠিক তাই। আর বিষয়টা বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু ততটা নয়। প্রশ্ন উঠছে, তৃণমূলের এই ধীরে চলনীতির আসল কারণটা কি? একদম। এটা কি শুধুই কৌশল, নাকি এর পেছনে আরও বড় কোনো সমীকরণ আছে? চলুন এই জটটাই খোলার চেষ্টা করি। তাহলে প্রথমে বিতর্কের মূল জায়গাটা পরিষ্কার করে নেওয়া যাক। কংগ্রেসের অবস্থান তো খুব স্পষ্ট। তারা বলছে স্পিকার বিরোধীদের কণ্ঠরোধ করছেন। হ্যাঁ, তাদের অভিযোগ সংসদে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তাই রাহুল গান্ধীর নেতৃত্বে তারা মনে করছে এখন আর আলোচনার কোনো জায়গা নেই। এটা একটা চূড়ান্ত লড়াই। আর সেই কারণেই তারা সরাসরি অনাস্থা প্রস্তাব আনতে চাইছে, কোনো দেরি না করে। কিন্তু এখানেই তো গল্পটা আকর্ষণীয় হয়ে উঠছে। জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস হঠাৎ করেই যেন একটা ভিন্ন সুর গাইছে। ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবটা তো একেবারে অন্যরকম। উনি বলছেন সরাসরি অনাস্থা নয়, আগে স্পিকারকে একটা চিঠি দেয়া হোক। হ্যাঁ, 200 জন সাংসদের সই করা চিঠি আর 3 দিনের সময়। কংগ্রেস যেখানে আক্রমণাত্মক, তৃণমূল সেখানে অনেক বেশি নরমপন্থী। এই দুটো পথের ফারাকটাই তো এখন আলোচনার কেন্দ্রে, তাই না? অবশ্যই। আর এই ফারাকটা কিন্তু নিছক কার্যপন্থা নিয়ে নয়, এর গভীরে দুটো দলের রাজনৈতিক দর্শনের একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেটা কি রকম, একটু বুঝিয়ে বলবেন? দেখুন, কংগ্রেসের কাছে এটা একটা নৈতিক লড়াই। তারা জানে যে সংখ্যার জোরে এই প্রস্তাব সংসদে টিকবে না। হ্যাঁ, সরকার তো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেবেই। কিন্তু তার সত্ত্বেও তারা এই প্রস্তাবটা আনতে চায়, কারণ এর মাধ্যমে তারা স্পিকারের বিরুদ্ধে অভিযোগগুলো সংসদের রেকর্ডে নথিভুক্ত করতে পারবে। এটা একটা রাজনৈতিক চাপ তৈরি করার অস্ত্র, একটা আদর্শগত অবস্থান আর কি। একদম। তাদের কাছে এটা নীতির লড়াই। ফলাফল যাই হোক, তারা পিছু হটতে রাজি নয়। আর তৃণমূল, তাদের যুক্তিটা কি? তৃণমূলের প্রস্তাবটা সংসদীয় প্রক্রিয়াকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তারা হয়তো দেখাতে চাইছে যে তারা সরাসরি সংঘাতে না গিয়ে নিয়ম মেনে ধাপে ধাপে এগোতে চায়। এটাকে কি ম্যাচিওর পলিটিক্স বা রাজনৈতিক পরিপক্কতা বলা যায়? তৃণমূলের দৃষ্টিকোণ থেকে দেখলে তো অবশ্যই। তারা হয়তো ভাবছে একটা নিশ্চিত হারের দিকে ঝাঁপিয়ে পড়ার চেয়ে স্পিকারকে চিঠি দিয়ে পদ্ধতিগতভাবে চাপে রাখাটা বেশি বুদ্ধিমানের কাজ। কিন্তু এতে জোটের সম্মিলিত আক্রমণের ধারটা কি কমে যাচ্ছে না? ঠিক এই প্রশ্নটাই তো জোটের ভেতরে উঠছে। এই ভিন্ন পথই জোটের মধ্যে একটা গভীর অস্বস্তি আর সন্দেহের জন্ম দিয়েছে। আর সেই সন্দেহ থেকেই তো মারাত্মক একটা অভিযোগ উঠে আসছে, সেটিং তত্ত্ব। হ্যাঁ, এই শব্দটা এখন দিল্লির রাজনৈতিক অলিন্দে ঘুরপাক খাচ্ছে। কংগ্রেসের একাংশ এবং অন্যান্য বিরোধীরা তো খোলাখুলি সন্দেহ করছে যে তৃণমূলের এই টালবাহানা আসলে বিজেপিকে বাঁচানোর একটা কৌশল। এই সেটিং তত্ত্বটা যে উঠছে, তার পেছনে আমাদের হাতে থাকা প্রতিবেদনগুলো দুটো সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করছে। প্রথমটা তো সম্ভবত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ, ইডি-সিবিআই। ঠিক, এটা বিরোধীদের একটা দীর্ঘদিনের অভিযোগ যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন উঠছে, সেই অদৃশ্য চাপ থেকেই কি তৃণমূল কিছুটা নমনীয় হতে বাধ্য হচ্ছে? এই চাপটা তো একটা বড় ফ্যাক্টর, কিন্তু এটাই কি একমাত্র কারণ, নাকি এর সাথে অন্য কোনো সমীকরণও আছে? দ্বিতীয় কারণ হিসাবে প্রতিবেদনে কৌশলী সমঝোতার কথা বলা হয়েছে। কৌশলী সমঝোতা মানে তৃণমূল হয়তো জানে যে অনাস্থা প্রস্তাবটা তো শেষ পর্যন্ত হারতেই হবে। সেটা তো নিশ্চিত। তাহলে একটা নিশ্চিত হারের দিকে না গিয়ে একটা মধ্যপন্থা নিয়ে তারা কি কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জন্য অন্য কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সুবিধা আদায় করতে চাইছে? ও আচ্ছা, জাতীয় রাজনীতির চেয়ে রাজ্যের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে রাজ্যের স্বার্থ রক্ষা করাটাও তো একটা বড় দায়িত্ব। তাই হয়তো তারা এমন একটা পথ নিচ্ছে যেখানে বিরোধিতাও করা হলো, আবার কেন্দ্রের সাথে সরাসরি সংঘাতও এড়ানো গেল। কিন্তু এই কৌশলের ফলে জোটের যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে, সেটার কি হবে? এই সেটিং তত্ত্ব তো জোটের ঐক্যের ভিতটাই নাড়িয়ে দিচ্ছে। একদম। আর এখানে তৃণমূলের কৌশলটা একটা বিরাট ঝুঁকির মুখে পড়েছে। তাদের এই ভারসাম্যের রাজনীতি জোটের বাকি শরিকদের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে। কংগ্রেস বা অন্যান্য দলগুলো তো ভাবতেই পারে যে তৃণমূল নিজেদের স্বার্থে জোটকে ব্যবহার করছে। আর ঠিক এই ধারণাটাই সেটিং তত্ত্বকে আরও বেশি উস্কে দিচ্ছে।
জোটের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে। তাহলে এই পুরো বিতর্কের চূড়ান্ত প্রভাব ইন্ডিয়া জোটের উপর কিভাবে পড়ছে? তৃণমূল যদিও বলছে তারা পরে সই করবে, কিন্তু এই কিন্তু রাজনীতি তো জোটের একতাকে শুরুতেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। লড়াইয়ের পদ্ধতি নিয়ে যদি এত মতপার্থক্য থাকে, তাহলে আসল লড়াইটা তারা লড়বে কিভাবে? এর প্রভাব তো এখনই পড়তে শুরু করেছে, আর সেটা বেশ সুদূর প্রসারী। যেমন, প্রথমত, এটা শাসক দল বিজেপির হাতে একটা বিরাট রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। তারা তো ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে যে বিরোধীদের নিজেদের মধ্যেই কোনো বোঝাপড়া নেই। হ্যাঁ, তারা প্রচার করছে যে ইন্ডিয়া জোট একটা দিশাহীন জটলা মাত্র। যখন বিরোধীরা সরকারের বিরুদ্ধে লড়তে চায়, তখন তাদের প্রথম প্রয়োজন হলো ঐক্য। এই ঘটনায় তো সেই ঐক্যের দেওয়ালেই ফাটল ধরেছে। আর জোটের অন্য শরিকরা, যেমন সমাজবাদী পার্টি বা ডিএমকে, তাদের অবস্থান কি? তারা কিন্তু কংগ্রেসের পাশেই দাঁড়িয়েছে। তারা সরাসরি অনাস্থার পক্ষে মত দিয়েছে। তার মানে জোটের ভেতরেই দুটো শিবির তৈরি হয়ে যাচ্ছে। ঠিক তাই, একদিকে কংগ্রেস আর তার সঙ্গীরা, আর অন্যদিকে তৃণমূল প্রায় একা। এটা জোটের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে যারা একটা বিষয়ে একমত হতে পারে না, তারা একসাথে দেশের সমস্যার সমাধান করবে কিভাবে। তার মানে এটা শুধু স্পিকারের বিরুদ্ধে একটা প্রস্তাব নয়, এটা আসলে বিরোধী জোটের একটা লিটমাস টেস্টে পরিণত হয়েছে। এক কথায় হ্যাঁ, এটা বিরোধী জোটের সম্মিলিত শক্তিরও পরীক্ষা বটে। জোট রাজনীতিতে মতপার্থক্য তো থাকেই থাকে, কিন্তু যখন সেই মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে এবং শরিকরা একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, তখন বুঝতে হবে জোটের স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইন্ডিয়া জোট এখনও একটা মজবুত শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। তাহলে সব মিলে যা দাঁড়ালো তা হলো একটা অত্যন্ত জটিল রাজনৈতিক দাবার চাল। একদিকে নীতির লড়াই, অন্যদিকে সংসদীয় কৌশল। একদিকে জোটের ঐক্য, আর অন্যদিকে দলের নিজস্ব অবস্থান। স্পিকার বিতর্ককে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের অন্দরের ফাটলটা একেবারে প্রকাশ্যে চলে এলো। এই পুরো আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে, তাই না? অবশ্যই। প্রশ্নটা হলো, একটা ফেডারাল কাঠামোয় যখন বিভিন্ন বিচারধারার দল মিলে জোট তৈরি করে, তখন কি সব শরিককে সব বিষয়ে একই সুরে কথা বলতে হবে, নাকি এই ধরনের কৌশলগত ভিন্নতাই জোট রাজনীতির নতুন বাস্তবতা? একজনের কাছে যা নৈতিক জয়, অন্যের কাছে তা কৌশলগত পরাজয়। ঠিক। এই মৌলিক দ্বন্দ্বের সমাধান না হলে এই ধরনের জোটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, সেই ভাবনাটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল। আপনার কি মনে হয়, এটা কি কৌশল নাকি সমঝোতা? কমেন্ট করে জানান আমাদের এসপি স্টোরিজ চ্যানেলে। খবরের সব আপডেট পেতে লগইন করুন www.viewsnow.co.in এ। ধন্যবাদ।